হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছো। তো আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে দেববৃক্ষ, মানে কিছু গাছ আছে যেটা আমাদের বাড়িতে লাগিয়ে আমরা নিত্য পুজো যদি করি তাহলে অনেক অনেক উপকার পাওয়া যায়। সেই সমস্ত গাছগুলো লাগাবার নিয়ম কী, কীভাবেই বা তাদের পুজো পাঠ করা হয়, সেই জিনিসগুলো নিয়ে পড়েই আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো একদম ব্রহ্ম মুহূর্তের সময় হচ্ছে, দেখতে পাচ্ছেন ঘড়িতে সময়টা। আর এই রকম সকাল সকালই আমার রোজ ঘুমটা ভেঙে যায়, মানে কোনো দিন হয়তো 4টেও বাজে না, আবার কোনো দিন হয়তো 4:30 পৌনে 5টাও বেজে যায়। তো যাই হোক, গৃহস্থের জীবন একটু একটু আগে পিছে তো হতেই থাকে। তো সকালবেলায় উঠে না প্রথমে খানিকটা সময় আমি নিজের উপরে দিই। আর যেমন গরম জল খাওয়া, হালকা একটু স্ট্রেচিং করা, আর সবথেকে যেটা প্রয়োজনীয় সেটা হলো ভগবানের সামনে এসে একবার হাত জোড় করা। তো এই সমস্ত কাজগুলোই করছিলাম সকাল সকাল। আরও অনেক কিছু কাজ ছিল। ইচ্ছে ছিল না আজকে দেববৃক্ষের পুজোটা করে আপনাদেরকে দেখায় সকালবেলার সন্ধেবেলার। আর তা মানে এগুলো শেয়ার করার খুবই ইচ্ছে ছিল, খুব সুন্দর করে বসে পড়ে পুজোটা করে দেখাবার। কিন্তু কী মানে মানে বলে না যে মানুষের জীবন সবসময় একরকম হয় না। তো আমি ছেলে মেয়েদের সমস্ত রেডি করে দিয়েছি, ওদের সব তৈরি হয়ে গেছে, স্কুল যাব। আর এমন সময় বাইরে থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে। তো বাইরে একটা খুবই বাজে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আর কি, যেটার জন্য একদম পুরো মুডটাই অফ হয়ে গেছিলো। খুব মানে খুব খারাপ লেগেছিলো। এত সামনে থেকে এই ধরনের জিনিস দেখা মানে সত্যিই খুব কষ্টকর। আর কী বলবো, আর যাই হোক এই নিয়ে আর বিশেষ কিছু বলছি না। তো তারপরে আমি আর কোনো ভিডিওই বানাইনি, অনেকক্ষণ বানাইনি। তারপরে ভাবলাম নিজের কাজ করা উচিত, আর কিছু জিনিস একটু একটু করে আপনাদের সাথে শেয়ারই করে দিই। ঘরের নিত্য নৈমিত্তিক কাজগুলোই করছিলাম, যেমন কিছু বিছানা চাদর টাদর ধোয়া, এইসব করা। আর বাইরে থেকে এসে না আমি নিজের এই জামাটা পরে আমি গেছিলাম বাইরে, যেহেতু ওই পথ দিয়েই যেতে হয় আমাদেরকে। তো এসে পরে আমি ছেলে মেয়েদেরও জামা কাপড়গুলো স্কুল থেকে আসার পর ধুয়ে দিয়েছিলাম। আর আমার নিজের জামাটাও আমি মানে এই জামা কাপড় ধুতে দিয়ে চেঞ্জ করে ধুয়ে পরে রাখবো। মানে এই ধরনের কোনো ঘটনা যদি বাই চান্সও হয়ে যায়, তার পাশ দিয়ে আমাদের পেরোতে হয়, যেতে হয়, তাহলে এসে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়াই ভালো। বলে অনেক রকম মানে কিছু নেগেটিভ এনার্জি আমাদের সাথে অনেক সময় চলে আসে, আর তার জন্যই এরকম করা হয়। তো যাই হোক, ভগবানের কাছে তার আত্মার শান্তি প্রার্থনা করি, ভগবান তাকে আগে অনেক বেশি ভালো এক জীবন, নতুন জীবন দিক। আর যাই হোক, এই টপিক থেকে বেরিয়ে আমরা এবার একটু নিজেদের যেটা আমাদের মেইন বিষয়বস্তু ছিল সেদিকে ফিরে আসি। তো আমরা আজকের মানে ভিডিওটা ঠিক ওইভাবে আমি আপনাদের জন্য তৈরি করতে পারিনি যেভাবে আমি ভেবেছিলাম। তবে একটা জেনারেলাইজ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে বাড়িতে দেববৃক্ষ লাগাবার নিয়ম কী, কী কী দেববৃক্ষ লাগানো যেতে পারে, পুজো পাঠ কীভাবে করা যায়। ঠিক আছে? তো দেখুন, আমার বাড়িতে যেগুলো রয়েছে আমি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যেমন আমার বাড়িতে রয়েছে সবথেকে আগে একটা আমলা বৃক্ষ রয়েছে। আমলা বৃক্ষ এমন একটা গাছ, যে গাছে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ আর লক্ষ্মী নিজেরাই বসবাস করেন। এমন বহু উৎসব অনুষ্ঠান, একাদশী বিধি আপনারা দেখতে পাবেন যেখানে আমলা বৃক্ষের নিচে রান্না করা হয়, তাই সেখানে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। আমলার অনেক আমলকি একাদশী আছে, রংভরি একাদশী, এগুলোতে আমলার দীপদান করা হয়। তো আমলার যে ভগবান বিষ্ণুর সঙ্গে বিশেষ এক সম্পর্ক আছে। আর বলে যে ভগবান বিষ্ণু সবথেকে প্রথমে যে দেববৃক্ষের মানে যেটা তৈরি হয়েছিল আমাদের এই পৃথিবীতে, সেটা আমলা বৃক্ষ। এরপরে আমার কাছে রয়েছে একটা কলা গাছ আছে ছোটো মতন, একটা বট গাছ আছে ছোটো মতন, আর বেল বৃক্ষ আছে একটা ছোট্ট মতন বেল গাছ আছে, আর একটা শামী গাছ আছে। আর এছাড়া যেটা 6 নম্বর গাছ, সেটা হচ্ছে মা তুলসী। মা তুলসী মানে স্বয়ং লক্ষ্মী, মানে বাড়িতে স্বয়ং লক্ষ্মীর পুজো মানে করার সমান হচ্ছে মা তুলসীর পুজো করা। যে বাড়িতে মানে আপনাদের যদি ভগবান শালিগ্রাম, ভগবান নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের কোনো স্বরূপই থাকে, তাহলে সেই বাড়িতে তুলসী পুজো হওয়াটা অত্যন্ত আবশ্যক। যে বাড়িতে সকালবেলাতে আর বিকেলবেলাতে তুলসীতে ধূপ দ্বীপ হয়, জল দান করা হয়, সেই বাড়িতে অনেক অনেক রোগ ব্যাধি আদি কম হয়ে যায়, ধনসম্পত্তি লাভ হয়। আর সবথেকে বড় ঘটনা, মা তুলসীর সামনে নিজের মনোকামনা যদি আপনারা বলেন, প্রতিদিন যদি সকালবেলায় শুদ্ধ বস্ত্র ধারণ করে স্নান করার পর এক ছোট্ট ঘটিতে 1 ঘটি জল মাকে চড়াবেন, আর মাকে অর্পণ করার পর ধূপ দ্বীপ করে যদি হাত জোড় করে নিজের কোনো মনোকামনা তার সামনে বলেন, তাহলে মা তুলসী সেই মনোকামনা পূর্ণ করেন।
তো মা তুলসীর যে কত গুণ এরা বলতে গেলে তো প্রচুর সময় লাগবে। তা আপনারাও জানেন যে তুলসী যখন সজীব অবস্থায় থাকে তখন বাড়ির মানে সবথেকে ভালো যে হাওয়া তুলসীর গা থেকে লেগে যে হাওয়া বাড়িতে ঢোকে সেটা অত্যন্ত শুভ এবং ভালো হয়। আর যখন তুলসী যদি কোনো কারণে শুকিয়েও যায় তাহলে তার যে কাষ্ঠ টুকরো যে কাঠের টুকরোগুলো থাকে সেইগুলো পর্যন্ত আপনারা দরকার হলে হবন করতে পারেন, মানে যজ্ঞ করতে পারেন বাড়িতে, ছোট নিজের থেকেই করা যায়। আর তাছাড়া ভগবানের সামনে দীপদান করতে পারেন। অধিক মাস আসছে, তুলসীর কাষ্ঠ দিয়ে দীপদান করা অত্যন্ত শুভ। তো এই সব জিনিস। আর হরিচন্দন, মানে যখন চন্দন পিষে তাতে তুলসী কাষ্ঠ দিয়ে যদি পেশা হয়, সেই হরিচন্দন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ঠিক আছে, আমি বাইরে থেকে এসে এই জামাটা চেঞ্জ করে নিয়েছি, চানটা করে নিয়েছি আমি। আর মনটা সত্যি এত খারাপ হয়ে গেছিলো না যে আমি আবার যখন এই কথাটা বলছি তখন আবার মনটা যেন একটুখানি খারাপই লাগছে। আর এই ডালগুলো এগুলোকে একটুখানি রোদে দিয়ে দেবো। এগুলোতে না একটা দুটো সুড়ি দেখতে পেয়েছিলাম, তো নুন দিয়ে সামান্য রোদে দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখুন বেল গাছ। এই গাছগুলো সবসময় যখন বাড়িতে থাকে তখন যদি ছোট বাড়ি হয়, যদি বিশাল বাগান বাড়ি থাকে তাহলে তো বড় বড় গাছ হলেও কোনো ক্ষতি নেই। কিন্তু যদি ছোট বাড়ি হয়, যে ফ্ল্যাট বাড়ি হয়, আজকাল তো মানুষের খুব বড় বাড়ি হয় না, তো সেক্ষেত্রে কিন্তু ছোট একটা গামলাতে করে, মানে ছোট ছোট যেগুলো টব, সেই টবে করে ছোট সাইজেরই গাছ লাগাতে হবে। গাছগুলো কতই পুরনো হতে পারে, 5 বছর 10 বছরের পুরনো হতে পারে, কিন্তু বিশাল আকৃতি যেন না হয়। ছোট ছোট টবে যদি লাগানো থাকে তাহলে সেটা ছোট সাইজেরই থাকে, আর সেক্ষেত্রে বাড়িতে পুজো করাটা খুব শুভ বলে মনে করা হয়। এখন এই যে বেলগাছ, বেলগাছ স্বয়ং শিবের সমান। মানে যারা বেলবৃক্ষের প্রতিদিন জল দেয় তারা ভগবান শিবের পুজো প্রতিদিন করেন এমনই ধরা হয়। বেলবৃক্ষের পাতাও যদি কেউ ছুঁয়ে নেয় তো মনে করা হয় যে সে শিবলিঙ্গকে স্পর্শ করেছেন। মানে এত ভালো গাছ। আর বেলগাছের একটা দেখবেন যদি লাগান, আমি নিজে এগুলো নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি, যে যখন শীতকাল আসে, প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন বেলবৃক্ষের সমস্ত পাতা হলুদ হয়ে যায় প্রথমে, পরে ঝরে যায়। কিন্তু বেলগাছ খারাপ হয় না। আপনারা বেলগাছের ওই যে মানে শুধু কাঠের মতন একটা ডান্ডাও যদি থেকে যায় বেলগাছ, তো ফেলবেন না, খারাপ জল দেবেন, ভালো করে রাখবেন। আবার যখন বর্ষাকাল বা গ্রীষ্মকাল আসবে, একটু একটু জল পাবে, সময় চেঞ্জ হবে, তখন তাতে কচি কচি পাতায় ভরে যাবে। তো বেল বৃক্ষ শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু ঠিক থাকে, ওরা শোকায় না, ওরা শুধু পাতা ঝরায়, পাতা ঝরিয়ে আবার নতুন পাতা বেরোয়। ঠিক আছে, আর যদি খুব বড় বেল গাছ হয় তাহলে তো তাদের কোনো সমস্যাই নেই, সেক্ষেত্রে 12 মাস সবসময় পাতা পাবে। আচ্ছা, আর তারপরে যেটা স্বামী গাছ, স্বামী গাছ হচ্ছে আপনাদের শত্রু নাশের জন্য খুবই ভালো। ঘরে যদি খুবই মনে হয় শত্রুর বৃদ্ধি, সেক্ষেত্রে স্বামী গাছের পুজো করা খুবই ভালো। স্বামী গাছের পুজো সন্ধেবেলায় করা উচিত, কেননা এটা শনিদেবের প্রতীক, আর শনির দোষও যদি থাকে তাহলেও স্বামী গাছের পুজো করা উচিত। একইভাবে যেমন কলা গাছ বাড়িতে রাখেন, বৃহস্পতিবার বৃহস্পতিবার কলা গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর কলা গাছ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের অত্যন্ত প্রিয়। বৃহস্পতিবার বৃহস্পতিবার যদি কাঁচা ছোলার ডাল, একটু গুড়, একটু জল ভগবান কলা গাছে 42 দিন পর্যন্ত কেউ চাপায়, মানে কেউ অর্পণ করে, তাহলে তার অনেক রকম মনোকামনা পূর্ণ হয়ে যায়। এরপর দেখুন একটা আছে অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ আর বেল গাছ। ঠিক আছে, অশ্বত্থ গাছ আর বট গাছ। আমার এখানে আমি একটা ছোট বট গাছ লাগিয়েছি, কারণ আমাদের এখানে আমি মানে আমার বিয়ে যেহেতু নর্থ ইন্ডিয়াতে হয়েছে, এখানে বট সাবিত্রী ব্রতটা রাখা হয়, তাই জন্য আমি এখানে না দেরাদুনে কোথাও বট গাছ খুঁজে পেতাম না, কোথায় যাব পুজো করতে, তো আমি তখন লাগিয়েছিলাম, তখন থেকেই এই বট গাছটি আমার কাছে আছে। তো বট গাছও হচ্ছে অত্যন্ত শুভ গাছ, এবং যখনই কোনো দেববৃক্ষ আমরা বাড়িতে রাখি তখন কিন্তু তাদের নিয়মিত সকালবেলায় আপনারা জল দেবেন, বিকেলবেলায় একটি প্রদীপ আর একটা ধূপ প্রজ্বলিত করে তাকে আরতি করে নেবেন, ধূপ দ্বীপ দেখাবেন, তাদেরকে যথেষ্ট মান সম্মানের সাথে রাখা হয়। এই দেখুন এই যে বেল গাছটা, একটাও পাতা ছিল না, শুধুমাত্র একটা কাঠের ডান্ডার মতন দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন পুরো গাছটাতে পাতাই ভরে গেছে। কিন্তু এই রকমই যখন তুলসী গাছে সমস্ত পাতা শুকিয়ে যায় তখন কিন্তু সেই তুলসীতে আর নতুন পাতা আসে না। তো কিছু কিছু গাছকে আমরা আমাদেরকে বুঝতে হবে যে কোন গাছটা খালি পাতা ঝরিয়েছে আবার নতুন করে হবে, আর কোন গাছটার আমার শুকিয়েই গেছে আবার নতুন করে আমাকে লাগাতে হবে। তুলসী গাছ যদি কোনো দিন কোনো কারণে শুকিয়ে যায় তাহলে কাঠগুলো, তুলসীর ছোটো ছোটো টুকরোগুলো রেখে দেবেন, অনেক কাজে লাগে। আর তার সাথে এটা একটা জিনিস বলে রাখি, বাড়িতে একাধিক তুলসী থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বাড়িতে একাধিক তুলসী সবসময় রাখবেন, তুলসী কিছু বীজ সংগ্রহ করে রাখবেন, যখনই বর্ষাকাল আসবে বা সময় ভালো সময় থাকবে জল দিয়ে সেই বীজ থেকেও ছোটো ছোটো তুলসীর চারা বেরিয়ে যায়, এবং সেইগুলো কিন্তু খুব সুন্দর মানে ছোটো ছোটো গাছ হয়। তুলসী গাছের অভাব কোনো দিনই বাড়িতে হবে না।
তো এখন সন্ধেবেলায় আপনাদেরকে মা সন্ধ্যা আরতিটা করবে, তো সেই সময়তে পুজোটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। সকালবেলার পুজোটার সত্যি কথা বলতে আর মানে কী বলবো, বললাম যে ভিডিও করার মতন মানসিকতা ছিল না, তাই করতে পারিনি। ঠিক আছে? তো দেখুন এখানে না আমার আরও অনেক রকমের ছোটো ছোটো গাছ আছে, কিন্তু দেববৃক্ষ যদি বাড়িতে রাখেন তাদের নিয়মিত রূপে পুজো পাঠ করাটা জরুরি। আর তার সাথে আরেকটা কথা জানিয়ে রাখি, নর্মাল গাছে যেমন জল দেন সবাই, তেমনি তাদেরকেও জল দেবেন, কেননা আলটিমেটলি ওটা গাছ, আর গাছের সেবা গাছের মতনই করা হয়। ঠিক আছে? জল টল সবই দেবেন, কিন্তু যখন আপনারা মানে অশুচি অবস্থায় থাকবেন তখন কিন্তু কোনো দেববৃক্ষের পুজো হয় না। মানে আপনি স্পেশালি যে এক ঘটি জল নিয়ে এসে জল দেবেন বা ধূপদীপ দেখাবেন, সেই জিনিসটা ওই সময় করবেন না। ঠিক আছে? সন্ধেবেলার পুজোটা কখন করা উচিত? তো সন্ধেবেলায় যখন সূর্য ডুবো ডুবো অবস্থায় থাকে, মানে সূর্যটা ঠিক ডুবেছে, আকাশে তখনও লালিমা থাকে, অন্ধকারও হয়নি আবার একদম দিনও নয়, ঠিক এই সময়তেই হচ্ছে সন্ধে দেওয়ার উপযুক্ত সময়। প্রথম প্রদীপটি আমাদের বাড়ির মন্দিরে প্রজ্বলিত করা উচিত। মানে আমার বাড়ির মন্দিরে লাড্ডু গোপালের সামনে, রাধাকৃষ্ণের সামনে বা যাই আপনার ইষ্টদেবতা হোক, সেই মন্দিরে প্রথম প্রদীপ প্রজ্বলিত করুন। এরপরে যে দ্বিতীয় প্রদীপটি জ্বালাবেন সেটা তুলসী তলায়, আর সমস্ত দেববৃক্ষকে দেখিয়ে তারপরে তুলসী তলায় রেখে দিন। সমস্ত দেববৃক্ষকে যে আপনাকে আলাদা আলাদা প্রদীপ দিতে হবে এমন জরুরি নয়, ইচ্ছে থাকলে দিতে পারেন, না হলে একটা প্রদীপও দেওয়া যায়। আর তৃতীয় প্রদীপটা নিজেদের দহলিজ মানে হচ্ছে যেটা চৌকাঠ, সেই চৌকাঠের বাইরে একটা প্রদীপ দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। যদি রোজ সম্ভব না হয় তাহলে বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনগুলোতে কিন্তু চৌকাঠে একটা করে দীপদান নিশ্চয়ই করবেন। অধিক মাস আসছে, অনেক দীপদানের নিয়মে অনেকেই নেন, সেই দীপদানের নিয়ম সম্বন্ধেও একটা ভিডিও খুব জলদি আপনাদের সাথে শেয়ার করব, খুবই ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। আর এই দেখুন একটা প্রদীপ ধূপবাতি নিয়ে প্রথমে সবাইকেই আরতি করে নেওয়া হলো। আজকে আমার মাই সন্ধে দিচ্ছেন, তো আমার ভিডিওটা বানাতে সুবিধা হলো, আমি পিছন থেকে ভিডিওটা বানিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি দেববৃক্ষ সম্বন্ধে যতটুকু আপনাদের জানাতে পেরেছি আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো উপকারে লাগবে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন।